জনাব সার্জিস আলম, অনেকগুলি প্রশ্ন আপনার কাছে জড়ো হয়েছে। একটা হচ্ছে যে আপনি নতুন দল করার জন্য, আপনারা নতুন দল করার জন্য আসলে আহ, টাকা নেওয়া, চাঁদা নেওয়া, তারপরে তহবিল সংগ্রহ করা, এক ধরনের ক্যাশ ক্যাপিটাল নেওয়া, সেটার দিকে যাচ্ছেন কিনা। আর জনাব রনি একটি কথা তুলেছেন যে আপনারা নির্বাচন চান না, এটাই আমাদের ম্যান্ডেট, সেইটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা। আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওয়ামী লীগের মতো মনে হয়। পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলেন জানো স্যার। যেমন ভাই এক্সাম্পলটা দেন, আপনার লাস্ট কথার একটা যদি এক্সাম্পল যেমন যেমন আওয়ামী লীগও পছন্দ করতো না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হইলে, আওয়ামী লীগ কোনোদিন পছন্দ করতো না তাদেরকে কেউ সমালোচনা করলে, আওয়ামী লীগ খুবই বিভিন্ন জায়গায় গিয়ে এই হুমকি দিত আমরা যেটা বলবো সেইটাই হবে। আওয়ামী লীগ বলতো যে ভোটের দরকার নাই, উন্নয়ন আসে। এই সরকারের মধ্যে থেকে অনেকে বা এই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচনের দরকার নাই, আগে আমরা সংস্কার করব, আমাদের এইটাই ম্যান্ডেট, গণ অভ্যুত্থানই আমাদের ম্যান্ডেট। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না, একটা তর্জনী উচায়া, তর্জনী নির্দেশ করা, উই আর দে করা, এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যেই 15 বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম, যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম, সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি। আপনি চাইলে আপনারা আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি ভাই। প্রতিদিনের এখন আচরণে। একটা ভাই ভাই শোনেন, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি, এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা। আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে। ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে, কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে, সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে, তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে, এটা কোনোদিন হইতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে আপনি যে সিস্টেমটার কথা বলতেছেন, কালচারটার কথা বলতেছেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন ফেস হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া, এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে একটা কালচার স্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, এই যে বিভিন্ন তোষামোদী কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে, এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে, ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে, মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না। মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে, মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে, কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না। আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পরও ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে নাই, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে আমি পারে আপনার নাই। সাথে ভাই একমত। শেষ করি, আমি একটু আপনার শেষ সাথে করি ভাই। একমত, হ্যাঁ। ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকার সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। ভাই একটু জাস্ট সেইটা বুঝাই। ফিনিশিংটা আচ্ছা, দেন, আমি ফিনিশিংটা দেন। সামগ্রিকভাবে হ্যাঁ, শুধু বলি। ফিনিশিংটা তো দেন। সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে, অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি, তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে, ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ 6 মাসে
প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে। প্রাণপণ চেষ্টা করে ভাই, আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপণ আমরা আমাদের আর সময় নাই একদম ভাই সরে। হ্যাঁ ভাই না হ্যাঁ। আমি ভাই ওইটার আনসার দিয়েছেন, আমি আমার যদি কিছু বলার চেষ্টা করছি ওই টপিকটা বাদ দিয়ে ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই, মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন, এর আগেও এই আজকে এর আগেও আরেকবার আরেকটা জিনিসে বলেছেন, মানে কোনো একজন ব্যক্তির হোক, কোনো একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে কোনো একটা এক্সপ্লানেশন বা সামথিং কিছু একটা, যে কোনো কিছু একটা যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ আপনার মনে হতে পারে, তখন আপনি যদি ওই পুরো একটা প্রতিষ্ঠান ধরেন আওয়ামী লীগ, ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ, তার সাথে কম্পারিজনে চলে যান, এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই। নিশ্চয়ই। এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন, আপনার কাছে কেন এক্সপেকটেশন ভাই? বিগত এই বিশ্ববিদ্যালয় লাইফে যে 4-5 জন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা ভিডিওগুলো শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম, তাদের মধ্যে অবভিয়াসলি কয়েকটা নাম বলে আপনি ওই জায়গাটাতে একটা জায়গায় আসবেন। সেই জায়গায় যখন আপনি এরকম জেনারেলাইজ করে বলে ফেলেন যে এর সাথে এই দলের সাথে, এই বিষয়টা মানে বেশ অপ্রত্যাশিত এবং বেশ অপ্রাসঙ্গিক হয়, যেটা আমার মনে হয় আপনার স্ট্যান্ডার্ডটাকে মানে আমি বুঝতে পারছি, যে জায়গায় দেখতে চাই ওই জায়গাটাকে আমি বুঝতে পারছি। সার্জিস, আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমিও সেটাই মনে করি যে আমার আসলে যদি আপনাদের কারোর সঙ্গে আওয়ামী লীগের কারো তুলনা করতে হয় সেটা আমার জন্য খুব আনন্দদায়ক না, কিন্তু আমি আওয়ামী লীগের সাথে তুলনামূলকভাবে না, আমি বলতে চাই যে কোনো একটা অ্যাকশনের ফলে তারপরে যে এটাকে জাস্টিফিকেশন করার যে জায়গাটা সেইটা যখন মিলে যায় তখন হয়তো এটা আমি বলি। তারপরও আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই। চেষ্টা করে যাচ্ছি এবং যাব, কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো যেগুলো ফাংশন না করলে, হেল্প না করলে, ওয়ার্ক না করলে, ভাই শুধু একটু শেষ করি, শেষ করেন। এই যে বিষয় সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে, তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন, ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। সার্জিস, খুবই চমৎকার আপনি বলছেন, কিন্তু খুব একপাক্ষিক বলছেন কিনা সেটা হচ্ছে আমার নিবেদন, যে আপনি এমন ভাবে বলতেছেন যে যারা ওই কালচারটা রাখতে চায় তারাই শুধু এটার মধ্যে পক্ষভুক্ত, আপনারা যারা এই কালচারটার মধ্যে আসেন এবং সেই কালচারটাই ব্যবহার করতেছেন তারা যেন পক্ষভুক্ত না। আমি প্রশ্ন করি আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনারা যে রূপায়ণের অফিস নিয়েছেন সেটা চাঁদা করতে আসতেছে, যে চাঁদা করতে আসতেছে, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনারা আসলে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন, কে আপনাদের গাড়ি দিচ্ছে, আপনারা বলেন আমার মতো 1 কোটি খালেদ মহিউদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয়। একই কালচারে আপনারা পড়তেছেন না, একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন না, আপনাদের কাছে তদবির আসতেছে, আপনারা তদবির করতেছেন তো, বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন না, আসতেছে আপনাদের কাছে। ভাই শুনেন ভাই, আসতেছে 100টা, হ্যাঁ করতেছি না ভাই। আপনি একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি, এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আপনি এটা একটা एग्जांपल দেখাবেন, আমি দেখাবো সার্জিস, আমি একটা एग्जांपल দেখাবো, একটা एग्जांपल দেখাই, অবশ্যই একটা एग्जांपल দেখাই, একটা एग्जांपल, হ্যাঁ আপনারই দেখাই। আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে। ভাই শোনেন একটা কথা বলি, মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা, এবং মানে আপনি শোনেন জাস্ট একটা एग्जांपल, পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে, এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল, এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু অ্যাড করি ভাই,
সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট, তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না, বাকিদেরকে দিয়েছিল। এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন, তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে। এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল, মানুষ নেমেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল। কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাধা দিয়েছি। আচ্ছা, প্রথম কথা যে আপনি কি এই সমস্যার সমাধান করলেন, মানে এই সমস্যার সমাধানে আপনি নেতৃত্ব দিলেন? ধরেন এই পঞ্চগড়ে আমি কেন নেতৃত্ব দিব? না ভাই, সবচেয়ে বড় শুনেন, আপনার কাছে অভিযোগটা আসছে, তারপর আপনি এটা সমাধান করলেন, ব্যাপারটা কি এরকম? না না না, আমার কাছে অভিযোগ কেন আসবে? আমার কাছে কোনো অভিযোগই আসে নাই। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু না, পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানি, যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত। ভাই শেষ করি তো, তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা, ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গণে। সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক, কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া না যায়, এইটুকু। এটা হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই, কিন্তু না ভাই আমার মনে হয় যে একটা কথা অ্যাড করতে হবে ভাই। বলেন। একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই, কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস আলমের আত্মীয়, বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা। আমার 14 গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই। এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে, এই নামগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না, তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা যখন ভাই একটা জিনিস শুধু বলি, এটা যখন আপনি আপনার জায়গায় এরকম, আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড, একদম সোজা বাংলা কথা বলি ভাই। সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে, কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে, এটা খুবই অপ্রত্যাশিত। আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই, আমি আমার জেলায় এ পর্যন্ত 8000 কম্বল দিয়েছি ভাই। এই টাকাটা কোনো চাঁদার টাকা না। এই 8000 কম্বল আমি যদি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করে না নিতাম, ওই মানুষগুলো অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর 10-20 হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয়। আমি এর মধ্যে মনে করেন 10 জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি। আমি ওটাতে যাচ্ছি ভাই। আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত, আপনি যদি আমাকেও 1000 দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো। তারা দিয়েছেন, এইটুকুই কম্বলের বিষয়। 2 নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয়। ভাই একদম স্পষ্ট কথা বলি, বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলের টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে, সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না, একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে। এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে। আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে, যদি না থাকি তারা ফান্ডিং করবে না। এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি দেশে থাকতেন না, আপনি এতদিনে আমার অন্তত 5 দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি একটু 3 দিনের জন্য দেন বা 1 দিনের জন্য দেন, ড্রাইভার এবং গাড়ি আপনার, তেলটা আমি দিব ভাই। আমি ভাই লিখে দিতে পারি, আপনি খালেদ মহিউদ্দিন ভাই আপনার 2টা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন। এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে 16 বছর পরে একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে।
এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে, এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে চাঁদা এভাবে চাপিয়ে দেওয়া হতো সেটা থেকে তারা এখন মুক্ত। ভাই আমরা না রিকোয়েস্ট করি ভাই এভাবে ওপেনলি ভাই, একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি, আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ ভাই থেকে শুরু করে আমরা তাদেরকেও করবো ভাই, যদি দেন ভালো হবে, না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই। আজকে কেউ দেয় নাই ভাই, ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই, হেঁটে চলছে, রিকশায় চলছি ভাই, এভাবেই আমাদের লাইফ চলছে। জনাব সার্জিস আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রসঙ্গে মানে অনুষ্ঠানের আসলে একটু সময় বেশি লাগলো কারণ সার্জিস একটু দেরি করে আসছিলেন, কিন্তু আমরা একটা শেষ প্রসঙ্গে আসি খুব সংক্ষেপে। জনাব রনি আপনি যদি 2 মিনিটে বলেন, তারপর আমরা সার্জিসকে 1 মিনিট শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে আমি জানতে চাইছিলাম যে এই যে বর্তমান যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা নতুন রাজনৈতিক দল করতেছে, সরকার করতেছে, তাদেরকে আপনি কি দেখেন, তারা ঠিক পথে আছে কিনা, তারা রাজনৈতিক জায়গাটা থেকে 3 মিনিটের মধ্যে কথা শেষ করেন তাহলে ভালো হয়, আমরা আসলে অনুষ্ঠানের পরে। জানো সার্জিস। ভাই আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি। আমাদের জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির প্রায় 300-র উপরে আমাদের কমিটি আছে উপজেলা পর্যায়ে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 40টার মতো জেলা কমিটি আছে। আমি আমার জায়গা থেকে অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত প্রায় 35-36টা জেলায় গিয়েছি। আমরা যখন ম্যাস লেভেলের মানুষের সাথে যাই, কথা বলি, তখন আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা ভাই, খুব সাধারণ চাওয়া পাওয়া ভাই, তারা তাদের জায়গা থেকে শুধুমাত্র মানে খুব সিম্পল, যেটার সাথে জড়িত ওই জায়গায় স্বাধীনতা চায়, তার মতো করে কাজটা করতে চায়। দ্রব্যমূল্যের তাদের জায়গা থেকে সহনীয় পর্যায়ে তারা চায়, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক চায়, তারা চায় একটা অফিসে গিয়ে তাদেরকে চাঁদা দিতে হবে না, তারা ঠিক মতো তার কাজটা বুঝে পাবে, তারা চাইতেছে কোনো একটা যদি কোর্টে যায় তারা তাদের বিচারটা বুঝে পাবে, একদম খুব সিম্পল চাওয়া। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের যেমন অনেক ধরনের সমস্যা অনেক বেশি, বাংলাদেশের মানুষের চাওয়াগুলো সহজ। এটার জন্য যেটা হচ্ছে সামগ্রিকভাবে যে স্টেক হোল্ডারগুলো, রাজনৈতিক দল বলেন, আপনি সিভিল সোসাইটি বলেন, আপনি আমলাতন্ত্র বলেন, এই যে ইয়াং জেনারেশন যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করছে, তাদের কথা বলেন, সবাইকে তাদের জায়গাতে ভূমিকা রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জনগণ আমরা যাদেরকে বলি, যারা শুধু প্রশ্ন করে, দায়বদ্ধ কম থাকার বিষয়টা যাদের ক্ষেত্রে দেখা যায়, তাদেরকেও ভাই দায়বদ্ধ হইতে হবে। তারা প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো জায়গায় জড়িত, সেটা একটা বাজারে হোক, সেটা একটা হাটে হোক, সেটা একটা অফিসের পিয়ন হিসেবে হোক, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় দায়বদ্ধতা নেয়, তাহলে আমরা মনে করি এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটানো সম্ভব। আরেকটা জিনিস ভাই আপনাকে শুধু বলি, এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে, এই অভ্যুত্থান আমরা এখন দেখতেছি না যে এইটাতে চড়তেছে, এই শার্ট পরতেছে, এই কাপড় পরতেছে, কত না কত টাকা করে ফেলছে, কত না কত কিছু মনে হয় খরচ হইতেছে। ভাই এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে, শাহবাগে গামছা করে 5 টাকা 10 টাকা তোলা হয়েছে, 10, 12, 15 হাজার টাকা, ওইটা দিয়ে ওই দিনের প্রোগ্রাম চলছে। যদি উদ্দেশ্য ভাই একটা জিনিস শুধু, যদি উদ্দেশ্য আমাদের সৎ থাকে, সামনে আমাদের ওই চিন্তা ভাবনা দেশ এবং মানুষকে রেখে থাকে, ওই 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা থাকে ভাই, খুব বেশি কিছু খরচের প্রয়োজন নাই, 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা না, 24-এর অভ্যুত্থানের স্পিরিটটা সম্পর্কে সার্জিস আপনার সামনে কি কোনো স্ক্রিন আছে? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? না জি আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখেন, আপনাকে আমি আসলে স্ক্রিনে দেখাইতেছি। এটা হচ্ছে মেহের আফরোজ শাওনের একটা স্ট্যাটাস। মেহের আফরোজ শাওন এই স্ট্যাটাসে দিছিলেন 17 জুলাই আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর একটা ছবির একটা ইয়ে দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে মানে সমালোচনা করছেন সরকার। এটা 17 জুলাই 2024। সেই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে হইল ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য। মানে ডক্টর ইউনূস, মানে আমি যে বলি, মানে একদমই শেখ হাসিনার পথেই সরকার হাঁটতেছে। আপনার এরকম মনে হয় না সার্জিস? শেষ মানে এটা ভাই মানে এটা ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য কি আসলে গ্রেফতার করা যায়? কারণ কি আমি কেন এই কথা বলতেছি, মেহের আফরোজ শাওনরা যখন 17 জুলাই এই জিনিসটা করছিলেন, তখন কিন্তু শেখ হাসিনার পায়ের তলা থেকে সংস্কৃতিজীবীদের মাটিটা সরে গেছিল, এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিছে। এর জন্য কিন্তু তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এটা আওয়ামীকরণের যে বয়ান, সেটা অনেকটা নস্যাৎ হয়েছিল কিন্তু উনাদের কারণে। যাই বলেন আপনি ভাই, একটা জিনিস একদম ভাই, না কেউ যদি ভাই জুলাইয়ে মেহের আফরোজ শাওন যেই আপনি যেটার কথা বললেন, এই কাজের জন্য তাকে বাহবা দিতে আমাদের বিন্দুমাত্র কার্পণ্য নেই, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই, একটা জিনিস স্পষ্ট করে বলি, এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন, যদি এই সংখ্যাটা 50 জন হয়ে থাকে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর 50 জন নাই ভাই। 5-10 জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন, ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায়,
তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ কারবার শুরু করেছেন, এরকম অনেকে আছে। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব, কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই, আমি নিজে 2টা ফেসবুক গ্রুপ কারা চালায় আমি জানি না, তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে, আমার জীবনের প্রথম মামলা। কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে, প্রোপাগান্ডা আছে, যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায়, হেয় করা যায়, এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছে। ফেসবুক এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা প্রত্যাশা করে, এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই। সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটার কোনো ভিত্তি নাই, কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিসরিপ্রেজেন্টেশন হয়, সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে, যে যার মতো করে বলবে। মানে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে? বর্তমান যুগে আইসা একটা মিথ্যা প্রমাণ করতে 10 সেকেন্ড লাগে। এই ফেসবুক অ্যাক্টিভিজমের জন্য যদি আপনারা এখন জেলে নেন, এটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না সার্জিস, আপনারা নিশ্চয়ই চেক করবেন আমাদের। আর মানে আমি জানি না, মানে আপনি আমি যদি ধরে বলেন বলেন, কারণ আমি এটা রনির কাছেও এক লাইন শুনতে চাই, আপনি বলেন। ভাই একটু আনসার আছে ভাই। সবচেয়ে বড় কথা কি জানেন, এখন বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 10 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এর মধ্যে ফ্যাক্ট চেক করে কোনটা রিয়েল কোনটা ফেক এটা বুঝার মতো ভাই 70 to 80% মানুষের এই ক্যাপাবিলিটি নাই ভাই। যেটা সামনে আসে তারা ওইটাকে রিয়েল মনে করে। এই জন্য আমার যখন সর্বশেষ ভাই মজার একটা কথা বলি, সর্বশেষ যখন বিয়ে হলো আমাকে এরকম অনেকজন জিজ্ঞাসা করছে গ্রামের মানুষজন, তোমার না আগে বিয়ে হয়েছিল? মানে তারা আগের ওই ফেক জিনিসগুলোকে বিশ্বাস করে নিচ্ছিল ভাই। তো আপনি এরকম কত প্রোপাগান্ডার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন যেখানে আপনার পিছনে দেশ এবং দেশের বাইরে এই টিম থেকে আমি বুঝতেছি না, প্রপাগান্ডার বিরুদ্ধে তো আপনার দাঁড়াইতে হবে না, কারণ প্রপাগান্ডা তো নিজেই মিথ্যা প্রমাণিত। আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন? না না ভাই, জেলে ভরবো না, কিন্তু তো যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই, যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং ওয়েতে নিয়ে যাবে, মিসরিপ্রেজেন্ট করবে, তখন এটার বিরুদ্ধে অন্তত আপনি যদি কয়েকটা ব্যবস্থা না নেন তাহলে তো এটা চলতে থাকবে, তাহলে তো আপনি কখনোই একটা রাইট ট্র্যাকে আপনি যেতে পারবেন না। তার মানে জেলে নেওয়া ঠিক আছে আপনি মনে করছেন? ভাই জেলে নেওয়া ঠিক আছে না, এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কারো যদি এরকম সংশ্লিষ্টতা থাকে যে এটা কোনো একটা মানে বিশৃঙ্খলা বা আইনের বাইরে কোনো একটা কিছুতে যাচ্ছে, তখন ব্যবস্থা নেওয়া হবে, না হবে না। সার্জিস আপনি আমার খুবই প্রিয়, কিন্তু আপনার বলা আমার কাছে খুবই হাসান মাহমুদের বলার মতো লাগতেছে। যাই হোক ভাই শুনেন, আমি আপনাকে একটা জিনিস বলি ভাই, না আর